আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ৪৭তম বিসিএস এর ডেইলি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে ৪৭তম বিসিএস এর ২৮তম দিন ছিল। আজকে আমার পড়াশোনার শিডিউলটা ছিল বাংলা ভাষা, পারিভাষিক শব্দ এ, বি এবং সি এর কিছু অংশ, ইংলিশ গ্রামার, আইডেন্টিফিকেশন অফ পিওপি মানে পার্টস অফ স্পিচ 1, সাধারণ গণিত, শতকরা টাইপ 5 এবং বাংলাদেশ বিষয়াবলী প্রাচীন রাজবংশ থেকে পানিপথের যুদ্ধ পর্যন্ত রিভিশন। চলুন আপনাদের সাথে শেয়ার করি আজকে সারাদিনে কি পড়লাম। তো প্রথমেই আজকে পড়লাম বাংলা ভাষা থেকে পারিভাষিক শব্দ। দেখুন পারিভাষিক শব্দগুলো, পূর্ববর্তীতে আমি বাংলা ভাষার পারিভাষিক শব্দ একটা রো বা একটা কলাম শেষ করেছিলাম। আজকে আমি 2টা রো পড়েছি। দেখুন আজকে পড়ার তারিখ দেওয়া আছে 25/1/2025। অ্যানোনিমাস মানে নেমলেস বা বেনামি, অ্যান্টিসিপেশন পূর্বানুমান, এরকম করে পড়েছি। যেইগুলা দেখুন কিছু জিনিস আছে খুবই পরিচিত, যেমন ব্যালাড মানে হচ্ছে গীতিকা, ব্যারন অনুর্বর বা বন্ধা যেটাকে বলে, ব্ল্যাক আউট নিষ্প্রদীপ, ব্ল্যাক অ্যান্ড ব্লু উত্তম মধ্যম, ব্ল্যাক শিপ কুলাঙ্গার, ব্ল্যাক ভার্স খুব পরিচিত অমিত্রাক্ষর। পরে দেখুন এইটা আমার মনে থাকে না, বুক পোস্ট মানে ছিল খোলা ডাক, এবং সি পরবর্তীতে সি, অর্থাৎ এ শেষ হয়ে গেল, বি শেষ হয়ে গেল, পরবর্তীতে সি। সির প্রথম হচ্ছে কার্টুন ব্যঙ্গচিত্র, কল অন মানে যে দেখা করা, ক্যাম্পেইন প্রচার অভিযান, ক্যানভাস মানে মোটা কাপড়, আর ক্যানভাস তো ভোট চাওয়া। আমরা প্রায় সময় বলি যে কোনো প্রার্থীর পক্ষে হয়ে যে আমি তার ক্যানভাসে এসেছি, মানে আমি তার পক্ষে ভোট চেতে এসেছি বা তাকে সমর্থন জাগিয়ে জান্নাতে এসেছি। ক্যাপিটাল পানিশমেন্ট এটা একটা ফ্রেজ, মৃত্যুদণ্ড, যার অর্থ এটা একটা ইডিয়াম অ্যান্ড ফ্রেজের মধ্যে ক্যাপিটাল পানিশমেন্ট। দ্য বয় ইজ ক্যাপিটাল পানিশমেন্ট ফর হিজ যে কোনো একটা অপরাধ বা গিল্টিনেস। পরে কজাল অর্থাৎ অনিয়মিতিক, ক্যাজুয়াল। দেখুন এরপরে সেন্সাস, এটা কিন্তু আমার মনে থাকে না কারণ একটু আমার কাছে অপরিচিত লেগেছে। সেন্সাস আদমশুমারি। চ্যান্সেলর খুব পরিচিত একটা শব্দ, যে আমরা যারা ইউনিভার্সিটিতে পড়ি এই শব্দটার সাথে খুব পরিচিত। চ্যান্সেলর আচার্য, বিশেষ করে যারা পাবলিক ইউনিভার্সিটির ছাত্র তারা আমরা এই শব্দটা খুব ভালো করেই জানি, চ্যান্সেলর আচার্য। পরে দেখুন সিভিল সোসাইটি সুশীল সমাজ, সিভিল ওয়ার গৃহযুদ্ধ। তো যাই হোক, যেটা বলছিলাম আজকে পড়লাম হচ্ছে পারিভাষিক শব্দ এ, বি এবং সি। দেখুন পারিভাষিক শব্দগুলো কিন্তু তুলনামূলক কঠিন, মনে থাকতে চায় না, অনেকবার বারবার করে লিখতে হয়। যেমন অ্যাসাইলাম মানে হচ্ছিল আশ্রয়, এটা যে আমি কতবার লিখেছি আল্লাহ মানে মাহবুদ জানে। অ্যাসাইলাম দেখুন কতবার লিখেছি, আপনি ভুলে যেতেই পারেন, কিন্তু যদি একটা টপিক বারবার করে লেখেন বারবার করে লেখেন এটা ইনশাল্লাহ আপনার একটা সময় মাথায় গেঁথে যাবে। বিভিন্ন, আমি তো খুবই ক্ষুদ্র একটা মানুষ, কিন্তু আমি বিভিন্ন বড় ভাইদের থেকে বা বিভিন্ন ক্যাডারদের থেকে শুনেছিলাম যে একটা টপিক আপনি বারবার বারবার করে পড়ুন, তাহলে একটা সময় আপনার মাথায় গেঁথে যাবে। তো আমিও সেটাই চিন্তা করেছি যে আমাদের কি করতে হবে, একটা টপিক বা একটা বিষয় বারবার করে পড়তে হবে। দেখুন একটা জিনিস আমি কতবার লিখেছি, ব্ল্যাক আউট মানে নিষ্প্রদীপ, ব্ল্যাক আউট নিষ্প্রদীপ, ব্ল্যাক আউট নিষ্প্রদীপ। এরপরে দেখুন ব্লক মানে শক্তিজোট, ব্লক শক্তিজোট। এরপরে দেখুন বুললক মানে বৃষ, এটা মূলত বৃষ। এই যে দেখুন বুললক, বুললক হচ্ছে বৃষ। এরপরে বুক পোস্ট মানে হচ্ছে খোলা ডাক। তো যাই হোক, যেটা বলছিলাম একটা টপিক বারবার করে পড়লে ইনশাল্লাহ প্রবলেম সলভ হবে আশা করি। বারবার করে পড়লে সেটা আপনার মুখস্থ এবং আত্মস্থ দুইটাই হবে। তো এই হচ্ছে আজকে সারাদিন পড়াশোনা ডাইজেস্ট থেকে। বাংলা সাহিত্য এর আগে দেখিয়েছিলাম, এটা হচ্ছে বাংলা ভাষা বা বাংলা ব্যাকরণের পার্টটি ডাইজেস্ট থেকে। পরবর্তীতে আমি পড়েছি সাধারণ জ্ঞান, মিহির জিকে স্যারের সাধারণ জ্ঞান থেকে, সাধারণ জ্ঞান বই থেকে বাংলাদেশ বিষয়াবলী রিভিশন, প্রাচীন রাজবংশ থেকে পানিপথের যুদ্ধ। তো স্যারের বইটা আমার কাছে খুব ভালো লেগেছে। এর আগে কিন্তু আমি অন্য একটা সাধারণ জ্ঞানের বই পড়েছিলাম, সেটাও অনেক খুব ফেমাস, বাজারে ফেমাস একটা বই, কিন্তু আমার ওইটা পড়তে অত বেশি ভালো লাগেনি, মনে হয়েছে অনেক বেশি তথ্য দেওয়া। ফলশ্রুতিতে আমার কাছে এই স্যারের এই বইটা খুব বেশি ভালো লেগেছে এবং মনে হয়েছে যে
অল্পর মধ্যে খুব গুছিয়ে দেওয়া। এবং একটা বিষয় দেখুন, স্যার কিন্তু 46 এবং 47তম BCS এর 60+ নম্বর প্রাপ্তির নিশ্চয়তা দিয়েছে, অর্থাৎ লেখক কতটা শিওর যে তার বই থেকে কমপক্ষে 60+ কমন আসবে ইনশাল্লাহ। নৈতিকতা, ভূগোল, বাংলাদেশ আন্তর্জাতিক এগুলো মিলে হচ্ছে ICT মিলে হচ্ছে 60 মার্ক। যাই মোটামুটি একটা ভালো বই আমার কাছে মনে হয়েছে। তো আজকে ছিল কি প্রাচীন রাজবংশ মৌর্য। দেখুন প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, শ্রেষ্ঠ শাসক সম্রাট অশোক এবং রাজধানী পাটালিপুত্র। ইম্পর্টেন্টগুলো কী করবেন, একটু দাগিয়ে দাগিয়ে হাইলাইট করে রাখবেন, তাতে পড়তে সুবিধা হবে এবং পরবর্তীতে রিভিশন করতেও সুবিধা হবে। একটা বই রিভিশন করাটা হচ্ছে পড়ার পরে রিভিশন করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি জরুরি। দেখুন ভারত তথা বাংলার প্রথম সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য, এই দেখুন তিনি কিন্তু কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং বৌদ্ধ ধর্ম তাকে কনস্টান্টাইন বলা হয়, কারণ তিনি হচ্ছে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা থেকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। কলিঙ্গ যুদ্ধ হচ্ছে একটা যুদ্ধ হয়েছিল, সেখানে প্রায় 1 লক্ষ মানুষ মারা যায়, যদিও ওইখানে লেখা নাই, বাট ওটা আমি অন্য এক জায়গা থেকে পড়েছিলাম যে কলিঙ্গ যুদ্ধে 1 লক্ষ মানুষ মারা যায়। সেই 1 লক্ষ ছিল তৎকালীন সময়ের 3 ভাগের 1 ভাগ। তাহলে চিন্তা করেন, একটা দেশের 3 ভাগের 1 ভাগ মানুষ যদি মারা যায়, তাহলে বলা যায় তার দেশের জনসংখ্যা প্রায় শেষ হয়ে যাওয়ার মতো। যাই হোক, তো সেই যুদ্ধের ভয়াবহতা দেখে তিনি বৌদ্ধ ধর্ম অর্থাৎ সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এরপর দেখুন বিখ্যাত একটি বই চাণক্যর কৌটিল বা কৌটিল্যের অর্থশাস্ত্র। এটা অর্থশাস্ত্র কিন্তু খুবই বিখ্যাত একটা বই, পরীক্ষায় মাঝে মাঝেই এসে থাকে যে অর্থশাস্ত্র লেখককে বা কৌটিল্যের একটি গ্রন্থ নিচের কোনটি ইত্যাদি। তো অপশনে ম্যাক্সিমাম থাকে অর্থশাস্ত্র। এবার দেখুন চাণক্য কিন্তু একজন বিখ্যাত ছিল প্রাচীন ভারতের অর্থনীতিবিদ, দার্শনিক, রাজ উপদেষ্টা হচ্ছে চাণক্য। উপাধি ছিল কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত। রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক গ্রন্থ হচ্ছে এইটা আপনার অর্থশাস্ত্র, যেটা 15টি খণ্ডে। ভারতের ম্যাকিয়াভেলি, চাণক্য, দেখুন প্রচুর পরিমাণে তথ্য দেওয়া আছে, কত আর বলবো। এবং এরপরে দেওয়া আছে BCS ও অন্যান্য চাকরি পরীক্ষা সহ বিশ্ববিদ্যালয়ের ভর্তি যে প্রশ্নগুলো। সাধারণ জ্ঞান কিন্তু আমরা পড়লে মনে থাকে না, এজন্য বারবার করে পড়তে হয়। দেখুন এটা কিন্তু আমার সেকেন্ড টাইম রিভিশন, কি পরিমাণে আমি চেষ্টা করেছি দাগিয়ে দাগিয়ে পড়ার। এরপরে গুপ্ত বংশ পড়লাম, বিগত বছর কিছু প্রশ্ন। পরে গৌড়ীয় রাজ্য দেখুন আমি এইখানে কিভাবে পড়েছি একটু খেয়াল করুন। এইখানে কিন্তু একটা হচ্ছে নীল কালি দিয়ে দাগানো, একটা হচ্ছে লাল কালি দিয়ে দাগানো। হ্যাঁ, যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা কিন্তু লাল কালি দিয়ে দাগানো এবং যেটা একটু কম ইম্পর্টেন্ট সেটা নীল কালি দিয়ে দাগানো। এভাবে আমি পড়ার চেষ্টা করেছি যাতে আমার রিভাইজ করতেও পরবর্তীতে সুবিধা হয়, বারবার একটা জিনিস বেশি না পড়তে হয়, অপ্রয়োজনীয় জিনিস যাতে কম পড়তে হয়। দেখুন এখানে একটি ইম্পর্টেন্ট হচ্ছে গৌড়ীয় কথা প্রথম পাওয়া যায় ইতিহাসবিদ পাণিনির গ্রন্থে গৌড় নামের উল্লেখ পাওয়া যায়। এটা হচ্ছে মূলত প্রশ্নটা ছিল। এরপরে দেখুন প্রত্যেকটা টপিকের সাথে কি করেছে তারা বিগত বছর প্রশ্ন যোগ করে দিয়েছে। মৎস্যান্যায় আরও একটা গুরুত্বপূর্ণ টপিক, এটা কিন্তু মৎস্যান্যায় কত শতকে এসেছে, এটা কিন্তু 41তম BCS। দেখুন আমি 3 স্টার দিয়ে এবং কতম BCS লিখে রেখেছি 41 BCS। 7ম থেকে 8ম শতক, প্রায় 100 বছর। মৎস্যান্যায় হচ্ছে কি শশাঙ্কের মৃত্যুর পর হচ্ছে মৎস্যান্যায় মূলত আইন শৃঙ্খলার অবনতি বা অরাজকতা বা বিশৃঙ্খলা, তো ম্যাসাকার আর কি, যেটা বলতে পারেন ম্যাসাকার। তো তারপরে দেখুন মৎস্যান্যায় হচ্ছে কোন সময় ঘটে, তাম্রপাল শাসন আমলে। এটা কিন্তু স্যার আলাদা করে স্টার করে দিয়েছেন পরবর্তীতে বিগত বছর প্রশ্নগুলো। তো যেটা বলছিলাম যে এই বই পড়ার মজা হচ্ছে আপনি বিগত বছর প্রশ্ন সাথেই পেয়ে যাবেন এবং আপনি সাথে সাথে বুঝতে পারবেন যে কোনটা পড়তে হবে কোনটা বাদ দিতে হবে। এরপর সেন বংশের শেষ হচ্ছে কেশব সেন। দেখুন কেশব সেন শেষ শাসক, এটা কিন্তু 41তম BCS এসেছিল। তার অপশনে না থাকলে দেব হচ্ছে লক্ষণ সেন। এরপর দানসাগর, অদ্ভুত সাগর, বল্লাল সেন, এই যে বল্লাল সেন, তবে সমাপ্ত করেন কে, লক্ষণ সেন। পাশে আবার আলাদা করে লিখেছি রচনা এবং সমাপ্ত। যদি মনে হয় যে একটু ক্রিটিক্যাল বা একটু ভুলে যেতে পারেন, একটু কনফিউশনাল, তাহলে পাশে লিখে রাখবেন, সমস্যা নেই তো, বইতে লেখা তো আর খারাপ জিনিস না। পরে বিগত বছরের কিছু প্রশ্ন দেখুন এখানে কিন্তু এসেছিল দেখাচ্ছি, সেন বংশের শেষ শাসককে কেশব সেন, এই যে পেয়েছি। বাংলায় সেন বংশের শেষ শাসনকর্তা কে ছিলেন, কেশব সেন। অপশন কিন্তু লক্ষণ সেনও ছিল, তবে এখানে কিন্তু বলে দিয়েছে স্যার অপশনে না থাকলে দেব লক্ষণ সেন। অপশনে যেহেতু কেশব সেন ছিল, উত্তর হবে কেশব সেন।
এর কনফিউশনাল দেখেই কিন্তু এসেছে পরীক্ষায়। পরবর্তীতে রামায়ণ উপমহাদেশ বিষয়ক বিভিন্ন জিনিস। দেখুন উপমহাদেশের বিষয়ে আমি সবসময় একটা কথা বলি যে যদি কোনো বিষয় টপিকের সাথে মিল পান সেটা পাশে লিখে রাখবেন, তাহলে আপনার রিভিশন হবে এবং আপনার ব্রেন এটাকে ক্যাচ করে রাখবে, আপনার ব্রেন সহজে এটাকে মানে ভুলবে না আশা করা যায়। যেমন আমি এর আগে পড়েছিলাম কি ইসমাইল হোসেন সিরাজির স্পেন বিজয়, এটা হচ্ছে তার মহাকাব্য। তো দেখুন মুসলিম বিন তারেক বিন জিয়াদ স্পেনের রাজা রড্রিকের যুদ্ধে পরাজিত করে স্পেন জয় করে। তো বললাম যেটা স্পেন বিজয় সেটা হচ্ছে ইসমাইল হোসেন সিরাজির, এবং এটা হচ্ছে এই তারেকের জয় কাহিনী নিয়ে লেখা। তো পাশে আমি লিখে রেখেছি, তাতে কি হলো আমার রিভিশন হয়ে গেল এবং মনে থাকলো। পরবর্তীতে দেখুন দিল্লি সালতানাত সহ আরও কিছু জিকে, মানে মূলত একটা টপিকের যতটুকু প্রয়োজন ততটুকু সবই দেওয়া আছে। পরে পানিপথের যুদ্ধ, দেখুন একটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আমি লিখে রেখেছি, আলাউদ্দিন হোসেন শাহ বাংলার স্বর্ণযুগ বাংলার আকবর, তাকে বলা হয় তার জিনিসের বাংলার স্বর্ণযুগ এবং বাংলার আকবর। আলাউদ্দিন হোসেন শাহ তুর্কি। এবং সর্বশেষ পানিপথের যুদ্ধ ও এখানে কিন্তু অল্প, কিন্তু দেখাচ্ছে অল্প জিনিস কিন্তু অনেক তথ্য। দেখুন যুদ্ধ হয় 3টি, তারপরে হচ্ছে একটি গ্রামের নাম, 2টা তথ্য 26, 56, 61। আমি এভাবে মনে রাখি 26, 56 এবং 61। 61 মানে 1761। তো মনে রাখুন কীভাবে, প্রথম যুদ্ধ 26, দ্বিতীয় যুদ্ধ 56, পরে হচ্ছে 61। 26, 56, 61। দেখুন সালটা কিন্তু আস্তে আস্তে বেড়েছে, 26, তারপরে 56, তারপরে 61। এবার মনে রাখতে পারেন যার যেভাবে সুবিধা হয়, আমি এভাবেই মনে রাখি 26, 56, 61, অর্থাৎ 1526, 1556 এবং 1761। এই পর্যন্ত ছিল। এরপরে দেখুন বাংলাদেশ বিষয়গুলি কিন্তু আমি প্রচুর লিখেছি, এই তথ্যগুলো কিন্তু ভুলে যাবেন দেখেই বারবার লিখতে হয় যাতে ভুলে না যান। পানিপথের যুদ্ধ আলাদা করে দেখুন, পানিপথের যুদ্ধ করে লিখেছি। তো এই ছিল আজকের জিকে পড়াশোনা। পরবর্তীতে ম্যাথ দেখলাম সেই আশরাফুল স্যারের ককটেল প্রিলি থেকে। আজকে ছিল টাইপ 5, এটা হচ্ছে মূল্যের হ্রাস বৃদ্ধিতে ব্যবহারের সংক্রান্ত সমস্যা, শতকরা থেকে। প্যাটার্ন 1 মূল্য হ্রাসে ব্যবহার বৃদ্ধি। দেখুন অঙ্কগুলো করে দেওয়া থাকলেও আপনার কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। বারবার যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু ইনশাল্লাহ ভালো করা সম্ভব বলে আমি মনে করি, কারণ ম্যাথ হচ্ছে প্র্যাকটিসের বিষয়, যত বেশি প্র্যাকটিস তত বেশি ভালো করার সম্ভাবনা। দেখুন টাইপ 5 অঙ্কগুলো করেছি, করলে কি হয় আপনার এটা ব্রেনে গেঁথে যাবে, মনে থাকবে। আপনি যখন অঙ্ক দেখবেন যখন করতে যাবেন তখনই মনে হবে ও আচ্ছা এই স্টেপের পর এই স্টেপ, বা কোন কি বিষয় চাইছে সেটা বুঝে করতে পারলে ভালো হয়। খসড়া আকারে আমার একটা খসড়া আকারে অঙ্কগুলো করেছি। দেখুন টাইপ 5 মূল্য হ্রাসে শতকরা বৃদ্ধি, এরপরে 2, 3, 4, দেখুন 1, 2, পরবর্তীতে 3, 4, 5, 6, এই পাশে আছে 7, 8, 9। তো এইগুলো ছিল মূলত 9 পর্যন্তই শেষ, এরপরে কিন্তু প্যাটার্ন হলো টাইপ 6 চলে যাব। তো টাইপ 5 এই পর্যন্তই শেষ। এই ছিল আজকের ম্যাথ পড়াশোনা। পরবর্তীতে ইংলিশ দেখলাম প্রিমিয়ারের ইংলিশ গ্রামার বই থেকে। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ টাইপ 1 নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এগুলো দেখুন মূল বিষয়গুলো দাগিয়ে পরে প্র্যাকটিস করেছিলাম। দেখুন প্রথমে রুলসগুলো পড়বেন, এরপরে প্র্যাকটিস করবেন। রুলসগুলো যদি প্রথমে পড়া হয়ে যায় তাহলে কি আপনার মাথায় গেঁথে যাবে যে হ্যাঁ এইটার পরে এইটা। যদি ধরেন আপনি যদি প্রথমে পড়লেন যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অনলি বা অ্যালোন থাকলে ব্যক্তির পূর্বে নান বাট, বস্তুর পূর্বে নাথিং বাট। তারপরে ধরেন মাস্ট থাকলে ক্যান নট বাট, ক্যান নট, মানে যে কোনো বিষয় আর কি আপনি রুলসগুলো যদি প্রথমে পড়েন পরবর্তীতে সেটা যদি একটু কি করেন যে রিভাইজ করেন এবং খাতায় পারলে একটু লেখেন তাহলে অনেক বেশি সুবিধা হবে। তো এই ছিল আজকে সারাদিনের পড়াশোনা।
ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।